আমার মনে হয় স্বাভাবিক না। এবং আপনি যদি ৫ই আগস্টের পরে দেখেন, আমার ধারণা গুম খুন এবং বিনা বিচারে হত্যার ব্যাপারটিতেই আমরা সবচেয়ে পিছিয়ে আছি। কেন? আপনি সাম্প্রতিককালে সিরিয়াতে দামেস্কের ঘটনাটা দেখেন। আপনার ২৪ ঘন্টা কিংবা ৪৮ ঘন্টা আগে আসাদ পালিয়ে গেছেন, ঠিক শেখ হাসিনা যেমন করে পালিয়ে গেছেন। উনি পালিয়ে গেছেন রাশিয়ায়, আর আমাদের ইনি পালিয়ে গেছেন ভারতে। এবং পালানোর পরে আমরা যেটি দেখতে পাচ্ছি, কুখ্যাত সব কারাগারগুলো থেকে আপনার মানুষ কিন্তু ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে আসছে, যাদেরকে এমনকি ৪০ বছর পর্যন্ত আটকে রাখা হয়েছিল। তারা কেউ কেউ বেরিয়ে এই আসাদের বাবাকে খোঁজ করছেন, কিন্তু তিনি যে মারা গেছেন এত বছর আগে সেটি তারা জানতেন না। কেউ কেউ তার নিজের নাম ভুলে গেছেন, কেউ কেউ তার স্বজনদের পরিচয় ভুলে গেছেন। আপনি অমানবিক একটি অবস্থা। কিন্তু বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। এবং আমি বাশির আল আসাদের অবস্থা জানি না উনি ব্যক্তিগতভাবে কতটা গুম খুনের সাথে যুক্ত ছিলেন কিংবা বিনা বিচারে হত্যার নির্দেশদাতা ছিলেন। শেখ হাসিনার কথা তো আমরা জানি, উনি কিভাবে অর্কেস্ট্রেট করেছেন, কিভাবে বাহিনীর প্রধানদেরকে নির্দেশ দিয়েছেন, কিভাবে তিনি তদারক করেছেন গুম খুনের বিষয়গুলো অথবা বিনা বিচারে হত্যার বিষয়গুলো, অথবা প্রকাশ্যে বলেছেন যে এইসব বিষয়ে তাদের ভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলেছেন যে প্রেমের টানে তারা পালিয়ে গেছেন, কেউ বলেছেন ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইটালিতে ভাগ্য অন্বেষণে যাওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্রের অন্তত ৪-৫ জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এগুলো নিয়ে মশকরা করেছেন এবং তারা জাতিসংঘের প্রতিবেদন, মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনকে আপনার তিরস্কার করেছেন। আবার তাদের হয়ে কিছু মিডিয়া নামধারী, সাংবাদিক নামধারী, তারা আবার ঘরগুলোতে গিয়ে বোঝার চেষ্টা করেছে যে এটিতে তাদের কি তথ্য অনুসন্ধানের সুযোগ রয়েছে। পরিবারগুলোকে বলেছে যে আপনারা বলুন যে এটি রাজনৈতিক কারণে হয়নি, এটি অন্য কোনো ব্যক্তিগত কারণে হয়েছে। তার মানে আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ এবং প্রশাসন এবং মিডিয়া এই গুম খুনের পুরো কর্মকাণ্ডটির সাথে যুক্ত ছিলেন। এটি একটি নেক্সাস ছিল এবং তারা কাজটি ঘটিয়েছেন। দেখুন, সিরিয়ার সাথে কেন তুলনা করলাম, আমরা কিন্তু সিরিয়ার আপনার এই অনুষ্ঠানে আসার আগেও আমি সেই ফুটেজ দেখে আসছিলাম। কারাগারের ভেতরের দৃশ্য, টর্চার সেলের দৃশ্য, কী অমানবিক অবস্থায় তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো। এবং আপনি জানেন যে সেখানে এখন ফ্লোর ভাঙা হচ্ছে, দেয়াল ভাঙা হচ্ছে, ভাবা হচ্ছে যে অপর প্রান্তে হয়তো আটকে পড়া মানুষ রয়েছেন বা যাদের আটকিয়ে রাখা হয়েছিল। আমরা কি ৫ই আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীর বা ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটি আয়নাঘর নামে পরিচিত, তার কোনো ভিডিও ফুটেজ দেখেছি? আমি দেখিনি। তার কোনো স্টিল চিত্র দেখেছি? আমি দেখিনি। আমরা কি র্যাবের আপনার আটকে পড়া মানুষের জায়গাগুলোকে আমরা ভিডিওতে আনতে পেরেছি? আমরা দেখতে পারিনি। পুলিশেরটাও পারিনি। তার মানে দেখুন, ৫ই আগস্টের পরে যদি শেখ হাসিনা এবং যারা গুম খুন বিনা বিচারে হত্যার নির্দেশদাতা ছিলেন তারা পালিয়ে গিয়ে থাকেন, তারপরে কারা আমাদের বাধা হয়ে দাঁড়ালো এই জায়গাগুলোতে প্রবেশ করার? দেখুন, আপনাকে পরিষ্কার বলি, তারাই বাধা হয়ে দাঁড়ালো যারা এই কাজগুলো করেছিলেন, তারাই বাধা হয়ে দাঁড়ালো যারা এই পরিকল্পনার সাথে ছিলেন। দেখুন, একজন জিয়াউল হাসানকে অ্যারেস্ট করে কোর্টের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করালেই আপনার গুম খুন এবং বিনা বিচারের হত্যার বিচার হয় না। আপনি যেমনটি শুরুতে বলছিলেন, আপনার মানবতার ইতিহাসে সবচাইতে জঘন্যতম অপরাধগুলোর একটি হচ্ছে যে মানুষকে খুঁজে না পাওয়া। দেখুন, একটি সরকারের দায়িত্ব তার নাগরিকের দেখভাল করা, রাষ্ট্রের দায়িত্ব তাকে আইনি সুবিধা দেওয়া, এবং তার অপরাধ যাই হোক, সে বিএনপি করতো কি জাসদ করতো কি সন্ত্রাসী ছিল, ইট ডাজন্ট ম্যাটার, নাগরিক হিসাবে তার আইনি প্রোটেকশন পাওয়ার সুযোগ রয়েছে। সেই জায়গাটা রাষ্ট্র প্রথমত ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, রাষ্ট্র মেকশিওর করেছে যে এইরকম ব্যক্তিবর্গ, আপনি জানেন ভিন্নমতের মানুষ, এই যে আমরা যারা কথা বলেছি 15-16 বছর, তাদেরকেও অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। আমার মনে পড়ে 2012 সালে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি বলে আমরা একটা কমিটি করলাম। সেই 12 সাল মানে হাসিনা পালিয়ে যাওয়ার 12 বছর আগে। তখনও আমরা টের পেলাম যে আস্তে আস্তে কী করে একটা ফ্যাসিজম গেড়ে বসছে আমাদের জীবনে। কারণ ফ্যাসিজম তো শুধু একটি শাসন না, ফ্যাসিজম তো শুধু একটি অন্যায় অত্যাচার না, ফ্যাসিজম হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বিষয়। এবং ফ্যাসিজমের দোসর হচ্ছে যারা সফট ন্যারেটিভ বিক্রি করেন, নাটক করা লোক, শিল্পী, সাহিত্যিক, মিডিয়ার লোক। দেখুন, সমাজে ওই চেহারাগুলো আপনি একবার দেখেন, যারা গত 16 বছরে বলেননি যে বিনা বিচারে হত্যা হচ্ছে, যারা বলেননি গুম হয়েছে মানুষ, যারা বলেননি যে খুন করা হচ্ছে ভিন্ন মতের মানুষকে ধরে ধরে, এই প্রত্যেকটা লোক কিন্তু অপরাধী।
তারা সুবেশধারী, তাদের চেহারা সুন্দর, তারা পাঞ্জাবি টাঞ্জাবি ফতুয়া ইত্যাদি পড়েন এবং তারা ভাব করেন যে তারা পৃথিবীর নাকি যে কোনো অন্যায়ের বিপক্ষে দাঁড়ান। আমরা দিন শেষে আওয়ামী লীগ এরকম একটি সেকশনের লিস্ট করতে পারলে আপনি দেখবেন যে আপনি শিল্প সংস্কৃতি 90% মানুষকে ওখানে পেয়ে যাবেন। তাদের মানে প্রথমত সবচেয়ে ভালো অংশটি হচ্ছে দিন শেষে আওয়ামী লীগ, আর সবচেয়ে খারাপ অংশটি হচ্ছে যারা প্রোপাগান্ডা তৈরি করেছেন, বিক্রি করেছেন। আমরা 5ই আগস্টের পরে এই জিনিসটাকে এখনও সামনে আনতে পারলাম না। আপনি জানেন গুম কমিশনে কিন্তু অনেক অভিযোগ পড়েছে এবং মায়ের ডাকের আজকের যেই সভা হয়েছে সেটি অত্যন্ত দুঃখের সাথে করতে হয়েছে, কেননা আমরা 4 মাসেও এদেরকে কিন্তু পরিবারের কাছে মেনে নেওয়ার মতো কোনো তথ্য হাজির করতে পারিনি। আমরা অভিযুক্ত ব্যক্তিগুলোকে দিনের আলোতে আনতে পারিনি, সেই বাহিনীগুলোর সংস্কার করতে পারিনি। আমরা র্যাবের বিলুপ্তির দাবি আজ বিএনপি তুলেছে, কিন্তু আমরা গত 4 মাসে কিন্তু র্যাব বিলুপ্তির কোনো কথা শুনিনি। র্যাবে একটি সংস্কার হয়েছে এমন কোনো কথা আমরা শুনিনি। অথচ আপনি জানেন যে র্যাব কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হতো। আপনি চাইলে সন্ত্রাসী ভাড়া করতে পারতেন কাউকে খুন করার জন্য, আপনি চাইলে র্যাব ভাড়া করতে পারতেন। আপনি জেনারেল আজিজের ভাইয়ের সেই বক্তব্য ভেবে দেখুন যে আমাদের সন্ত্রাসী দরকার কি, আমার তো পুলিশ আছে, আমার তো র্যাব আছে। তার মানে তারা আইনি প্রোটেকশন পাওয়া, অস্ত্রপাতি ক্যারি করার মতো একটি রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী বাংলাদেশ রাষ্ট্রের উপরে চেপে বসেছিল শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য।